সাঁতার জানো? জলে পড়ে গেলে বিপদ হবে না তো? চিরাচরিত নরম দৃষ্টি দুটো তাক করলো নির্ণয়ের মুখপানে। উপর নিচ মাথা দুলিয়ে বলল, হুম, জানি একটু একটু। পরপরই শৈবালে খোলা জলে দৃষ্টি রেখে আনমনে শুধালো। আপনি জানেন? হুম। ওই সুদূরে দৃষ্টি নিক্ষেপ করলো শাহানুর, যেথায় ব্রিজের উপর দিয়ে ব্যস্ত ভঙ্গিমায় ছুটে যাচ্ছে গাড়ির দল। সেদিকে তাকিয়ে ফের প্রশ্ন ছুড়ল শাহানুর। ওই ব্রিজ দিয়েই কি আমরা শহরে যাই? ছোট করে মোহিত স্বরে জবাব এলো। হুম। স্বল্প কথা আর নির্ণয়ের স্ত্রীর দৃষ্টিতে হাসফাস করে উঠল শাহানুর। মনের কোণে আনাগোনা করা প্রশ্নটা অত্যন্ত শান্ত সুরে ভিন্ন ধারায় তুলল। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত না? দিনটা যে খারাপ করছে। না। স্পষ্ট ভর ভাষায় বলা নিগুড় স্বরের প্রেক্ষিতে চোখ তুলে চাইল শাহানুর। শাড়ির আঁচল সামলাতে সামলাতে আবার শুনতে পেল ভারী গলা। আমরা বিয়ের পরপরই ঢাকায় ফিরে যাব। কেন? জবাবে শব্দ না, এলো নীরব দৃষ্টি। নজর সরিয়ে নিল শাহানুর। বিরক্ত করা ছোট চুলগুলো কানের পাশে গুজতে গেল। বাদ সাধল নির্ণয়। থাক, উড়ুক একটু। হাত নিভালো মেয়েটা। মনের মাঝে আকুপাকু করা প্রশ্নটা সরাসরি করেই বসলো এবার। ওরা আমাদের রেখে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? এমনি। এমনি কেন? অবাধ্য চিত্তে বড্ড জোর দিয়ে জিজ্ঞাসা করলো শাহানু, যেন সে কোনো কিছুর জবাবদিহি চাই। নির্ণয় সেই উৎকণ্ঠিত দৃষ্টি দেখে চমৎকার হাসলো। গম্ভীর মুখে সেই হাসি শিল্পীর আঁকা শিল্পী সম্ভারের অনবদ্য কারুকার্য লাগলো শাহানুরের নিকট। সম্মোহনী সেই হাসিতে সে বিমোহে তাকিয়ে। তখন তাকে অবাক করে দিয়ে শোনা গেল পুরুষের ভাঙা স্বরে গানের টান। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কাক ডাকা ভোরে ঝিরি ঝিরি বৃষ্টি ছিল। এখন সকাল ফুরিয়ে দুপুর, তবুও গুমরা মুখ করে আছে আকাশ মশাই শাহানুরেরই মতো। কাল থেকে তন্ময়দের সাথে এক প্রকার অভিমান করেছে সে, তেমন কথাই বলছে না। দুজন বৃষ্টিতে ভিজে চুপসে যখন বাড়িতে এসেছিল, তখন ত্রিনা এমন ভাবে দেখছিল কোনঠায় মেয়েটা মাটির সাথে মিশিয়ে যাচ্ছিল। ফারিন এবার সম্পূর্ণ দোষ ফলে তন্ময়ের ঘাড়ে। ও যদি সবাইকে চলে আসার বুদ্ধিটা না দিত, তাহলে কেউ আসতো না। তন্ময় এবার খেকিয়ে উঠল। কুসুর মাথা, আমরা থাকলে তো আমরা ভিজতাম। আর এখন সব দোষ আমার হলো। নিহাল ভাই আমায় বললো চলে আসতে। আর নিহাল ভাইকে কে বলেছে জানো? সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে, শাসা কাটা স্লট করে। শাহানুরও কান খাড়া করলো, নাকের পাটা ফুলিয়ে তন্ময় বেশ আওয়াজ করেই বলল, ভাইয়া বলেছে। ও আটকালো না কেন বলো তো? সে তো মস্ত বড় বুদ্ধিজীবী। ওর দোষ চোখে পড়ে না, সব খালি আমার ঘাড়ে চাপাস। বিস্ফোরণ দৃষ্টি বাকি সবার। শাহানুর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল। লোকটার পেটে পেটে এত কিছু, অথচ মুখে এমন ভাবে রাখে সর্বক্ষণ। দেখে কিছু ঠাউরও করার উপায় নেই। তন্ময় আরো কিছু বলবে, তবে ত্রিনা নাইমাকে ভাত খাওয়াইতে খাওয়াইতে রান্নাঘরে আসায় রেগে মেঘে উঠে চলে গেল। পুরো ঘটনা বুঝে মিচকি মিচকি হাসছিল সবাই। তন্মধ্যে ত্রিনা এসে শুধালো, কি হইছে? কে আবার কি কে আকাম করলো? কেউ কিছু বলার আগে বাড়ির উঠোনে হাঁক পড়ল ত্রিনার। তার মা সেলিনা খাতুন এসেছেন, সম্পর্কে নির্ণয়ের ফুপু। ত্রিনার আনন্দ দেখে কে? নওরিন ফারিন বিস্ময়ভূত। কুচুটে মহিলাকে নির্ণয়ের বিয়ের সময় শতবার সেধেও আনা গেল না, অথচ এবার এত জলদি এলেন। রান্নাঘর থেকে ত্রিনার সাথে শাহানুরও বের হলো। মোটা তরতাজা একজন মহিলা উঠোনে দাঁড়িয়ে রোকেয়ার সাথে হেসে হেসে কথা বলছে। দাঁতগুলো কিছুটা কালো খয়েরি, পান খায় খুব বোঝা যায়। ত্রিনা মাকে পেয়ে একেবারে আহ্লাদে আটখানা হয়ে উঠল। শিষ্ঠতায় শাহানুর
যেচে এসে সালাম বিনিময় করলো। আর দৃষ্টিতে তাকিয়ে সালাম নিলেন মহিলাটি। এক প্রস্ত হাসি টেনে শুধালেন। তুমি তো ফারহানের বউ না? মাথা নিভিয়ে ঝাঁকালো শাহানুর। নওরিন ফারিন ততক্ষণে বেরিয়ে এসেছে। হাত বাড়িয়ে ডাকলেন সেলিনা। কিরে নরিন ফারিন, কেমন আছিস আমার মাইয়ারা? ফারিন দূর থেকে হাসলো একটু। নওরিন এগিয়ে গেল। নানা গল্পে গল্পে সেলিনা, লুৎফুন্নাহার আর মোমেনার খোঁজ করলেন। নওরিন রোকেয়ার সাথেই গেলেন ঘরের ভেতর। তারপর কেমন আছো ফারহান? চশমা পরিহিত মেয়েটা আশাত দৃষ্টিতে তাকিয়ে শুধালো। নির্ণয় একটিবারের জন্য তার দিকে তাকালো, অতঃপর এবার ফোনের দিকে নজর টেনে স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিল। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে যাও তৃষা। প্রস্থানের জন্য পা বাড়াচ্ছিল নির্ণয়। তৃষা চট করেই বলল। আমার এখানে আসার দুটো উদ্দেশ্য। পা থামলো নির্ণয়ের। তৃষা আবারও বলল। জিজ্ঞেস করবে না কি কি? এবার দৃষ্টি ফিরিয়ে সরাসরি তাকালো নির্ণয়। প্রায় 5-6 মাস পর দেখছে। অনেকটা শুকিয়ে গিয়েছে মেয়েটা। ক্ষীণ হাসলো তৃষা। আমি যেচেই বলছি, ডোন্ট মাইন্ড। এক, নরিনের বিয়ে। দুই, তোমার বউর সাথে আলাপ করা। বিয়েতে তো আসেনি, তাই কথাও হয়নি। ওর সাথে আলাপ হলে ভালো লাগবে তোমার। বিয়েতে কেন আসেনি সে নিয়ে কখনো কিছু বললে না কেন? কারণটা জানি তো। নির্দ্বিধায় বলল নির্ণয়। অবাক হলো তৃষা। মুখে কৃত্রিম হাসি থাকলেও তার গলাটা ধরে এসেছে কাঁপলো একটু। সালাতের সাথে লেবু খুব জরুরি, কিন্তু ঘরে যে কটা আছে পাকা, নয়তো রসালো। তাই লেবু সংগ্রহে ফারিনকে নিয়ে পুকুরের ঘাটের দিকে যাচ্ছে শাহানুর। বাড়ির দিকে সব চারা দেখা শেষ। সেখানে হয় একেবারে অপরিপক্ক লেবু, নয় সবে করি। ফারিন হাঁটতে হাঁটতেই বলল। মিনি ভাবি পুকুরে নামা শিখবো। জায়গায় কয়েকটা গাছ আছে। কয়েকদিন আগে সেখানে কয়েকটা ছোট্ট লেবু দেখছিলাম। আমি দেখেই আসছি। তুমি বরং এখানে দাঁড়াও। না না, আমিও যাই তোমার সাথে। বলতে বলতে শান বাঁধানো ঘাট দিয়ে নামার সময় নজর গেল অনতি দূরে গেটের দিকে। নির্ণয় দাঁড়িয়ে, সাথে একটি মেয়ে। ফারিনের নজরও এড়ালো না তা। দেখে বিরক্তিতে কপাল গোটালো। শাহানুরের দিকে এক পলক তাকালো সে। গলা বাড়িয়ে বলল। টিনা ভাবির বোন তুষা। দৃষ্টি সরিয়ে আনলো শাহানুর। নামতে নামতে মাথা ঝাঁকালো। ও। পুকুর পাড় ধরে নিচে নেমে গেল শাহানুর আর ফারিন। পুকুরের পানিতে পরিপূর্ণ হলেও এদিকটায় খানিকটা শুকনো, ভেজা মাটি, কাঁচা গন্ধও আছে। স্যাঁতসেঁতে জায়গায় গাছের ডালপালার ভেতর সংকীর্ণ স্থানে মাঝারি আকারের লেবুটা নজরে আসতেই হাত বাড়িয়ে তুলে নিল শাহানুর। একটু পিছিয়ে আসতেই ভেজা চীনামাটির আস্তরণের নিচে থাকা কাচের বোতলটা বিঁধে গেল ডান পায়ের গোড়ালিতে। দ্বিতীয়বার পা ফেলতেই ব্যথায় নাক মুখ কুচকালো সে। ফারিন আরেকটু সামনে ছিল। লেবু খুঁজতে খুঁজতে কচির লেবুর পাতা শুকছিল। শাহানুরের ডাক শুনে দ্রুত পেছন ফিরল সে। দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এসে বিচলিত ভঙ্গিতে শুধালো। কি হয়েছে মিনি ভাবি? পায়ে কিছু একটা ফুটেছে বোধ হয়। সেই কি, হায় আল্লাহ! তেমার খালি পা ছিল, দেখি কি ফুটাচ্ছে। উদ্বিগ্ন স্বর ফারিনের। শাহানুর বাধা দিল। না না, এইখানে দেখা যাবে না, উপরে উঠিন, হয়তো আরো কিছু ফুটে যাবে। সায় জানালো ফারিন। শাহানুর তার হাত ধরে ডান পায়ের পাতায় ভর দিয়ে কোনো রকমে উঠে এলো চালা ঘরের দিকে। কংক্রিটের আসনে বসে পা তুলে দেখলো শাহানুর। চীনামাটির চকচকে কাদার সাথে কাচের একটুখানি মাথা দেখা যাচ্ছে। ভালোভাবেই কেটেছে। এক কোণা দিয়ে হালকা রক্তের আভা আটকে উঠল ফারিন। ও আল্লাহ, রক্ত দেখা যাচ্ছে। এখন কি হবে? বলেই আর না দাঁড়িয়ে বাড়ির ভেতরে ছোট লাগালো ফারিন। শাহানুর পেছনে ডেকে উঠল। ফারিন শুনো, এটা টেনে বের করে ফেলা যাবে। শোনার অপেক্ষায় ফারিন এখানে থাকলে না। বসে রইল শাহানুর। পাটা কাঁপছে খুব, সাথে টনটনে ব্যথার তো পারছে। একবার ভাবলো আঙুল দিয়ে টেনে আনবে কাজটা, কিন্তু সাহসে কুলে উঠতে পারছে না। ঘর থেকে বড় বড় কদমে বের হচ্ছিল নির্ণয়। তখনই ছুটে এলো ফারিন।
হাত নাড়িয়ে এক প্রকার ব্যগ্র হয়ে বলল। ভাইয়া তিনি ভাবি পায়ে কাজ পুড়ছে। নির্ণয়ের মুখাভাব পাল্টাতে সময় নিলেও দ্রুত ছুটে যেতে সময় নিল না। ফারিনের সাথে দৌড়ে এসে ধারাম করে বসলো শাহানুরের পায়ের ধারে। দৃষ্টি এলোমেলো হলেও গলাটা স্বাভাবিক রেখেই বলল। পায়ে কি ফুটিয়েছো? বলতে বলতে পা টেনে নিল শাহানুরের। সরাতে চেয়েও পারল না শাহানুর। চোখে ক্লান্ত চোখে তাকালো, ভাবলেশীন কণ্ঠ তার। তেমন কিছু না, লেবু আনতে পুকুরের ধারে। ফারিন, ঝটপট এক মগ পানি আনো তো। ভরাট স্বর নির্ণয়। ততক্ষণে বাড়ির কয়েকজন হাজির হয়েছে সেখানে। তৃষা তন্ময়ের পাশে এসে দাঁড়ায়। তন্ময়ের পেয়ারা খাওয়ার ইস্তফা বসেছে অনেক আগেই। লুৎফুন্নাহার এসে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কই থেকে কি ফুটাইলা? শাহানুর কিছু বলার আগেই নির্ণয়ের গমগমে গলা শোনা গেল। খালি পায়ে কেউ এদিক সেদিক হেঁটে বেড়ায়? কমন সেন্সলেস। শেষটুকু বিড়বিড় করে বললেও পুরো কথায় রাগ স্পষ্ট ছিল। শাহানুর জিভ দিয়ে নিম্নোক্ত ওষ্ঠ হালকা ভিজিয়ে নিল। তার পায়ের দিকে তাকানো। নির্ণয়ের চিন্তিত চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমার খেয়াল ছিল না। কৈফিয়ত চাইনি। ক্রুদ্ধ দৃষ্টিতে হালকা ধমক দিল নির্ণয়। তটস্থ শাহানুর সহসা নজর সরালো। মনটা বিমর্ষ হলেও মুখে স্বাভাবিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। ফারিন মগ ভর্তি পানি এনে দিলে হাতে নিতে নিতে ভ্রু উঁচিয়ে নির্ণয় বলে। এতক্ষণ লাগে? থতমত খেলো মেয়েটা। তন্ময় বা হাতে মুখ থেকে একটু হাসলো। নির্ণয় পানি ঢেলে পায়ে থাকা কাদাটুকু ধুয়ে নিতে নিতে আবারও গলা চড়ালো। যা, রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, জলদি আসবি। ঘোড়ার বেগে গিয়ে স্বল্প সময়ের মাঝেই ফারিন বক্সটা নিয়ে আসলো। নির্ণয় তর্জনী আঙুলটা সরু কাচের টুকরোর মাথায় একটু ঠেকালো। শাহানুরের মেয়েলি পা দুটো থেমে থেমে কাঁপছে তখন। এবার কিছুটা শান্ত চোখে তাকালো নির্ণয়। নরম স্বরেই শুধালো, ব্যথা লাগছে? না। নির্লিপ্ত জবাব শাহানুরের। তবে সেটা যে পুরোপুরি মিথ্যা বুঝলো নির্ণয়। সে এবার আশ্বস্ত করেই বলল, জাস্ট টান দিয়ে নিয়ে আসবো, ব্যথা লাগবে না। শাহানুর আশ্বস্ত হলো কিনা কে জানে, কিন্তু নির্ণয়ের স্বতন্ত্র কঠিন সত্তাটা হয়তো নিজেই নিজের কথায় আশ্বস্ত হতে পারছে না। হাতটা সূক্ষ্মভাবে কাঁপছে। সে ছাড়া কারোর তা বোঝার উপায় নেই। এমনটা তো হওয়ার কথা না। কাটা ছেঁড়া দেখেই তো সে অভ্যস্ত। সময় নিল না বেশি। মনের দুর্বলতাকে হাতে প্রাধান্য পেলে দিল না। শাহানুরের বুঝে থাকা দৃষ্টির দিকে এক নজর তাকিয়ে তড়া করে টেনে আনলো সীসার ধারালো অংশ। রক্তের স্রোত নামার আগেই বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল গোড়ালিটা। শাহানুর বন্ধ চোখ খুলেও চিরচিরে ব্যথার ধরুন কপালের ভাঁজ মিশাতে পারল না। নির্ণয় দেখল তা। মেয়েটা পায়ের চাইতে তার হৃদয়ের রক্তক্ষরণটা বেশি হচ্ছে কিনা বুঝতে পারল না। বসার ঘরে সকলেই একত্রে বসে আছে। তৃষার দৃষ্টি ফোনে স্থির হলেও বরাবরের মতো কানটা সচল রয়েছে। সেলিনা খাতুন সোফার ওপর পা তুলে আয়েশ করে বসলেন। ভৎসনা করেই বলে, বউ মানুষের টেরিং বেরিং করা সাজে না। লুৎফুন্নাহার এখানে ছিলেন না, তাই জবাব দিল ফারিন। তিরিং বিরিংয়ের কি হয়েছে বড় ফুফু? মিনি ভাবি লেবু আনতে গিয়েছিল। খেকে উঠলেন সেলিনা। ওই সেমরি, এত কথা কইস না তো। পক্ষপাত্রের অভাব নাই। মিনি ভাবি মা রাইতে আইছে, অন্য কেউ গেলে হইতো না। লুৎফুন্নাহার পাতিল নিয়ে গোয়াল ঘরের দিকে যাচ্ছিলেন। আশরাফ খান গরুর দুধ দোয়াবেন। তিনি পথিমতে পা থামিয়ে শক্ত গলায় বলে উঠলেন, সেলিনা, তুমি ওরে শাসাও কেন? সবই শুনতে পাইছি। তিমিং বিরিং কি করছে আমার বউ? লোকেরা তো দোষ ধরা বাদ দাও। সোফা থেকে পা নামিয়ে এবার কপটতা চারিতা করেই বললেন, না কিছু না ভাবি, আপনি কামে যান। তন্ময় অদূরে নিরলায় দাঁড়িয়েছিল। হাতের পেয়ারাটায় কামড়ানোর অংশটা লালচে হয়ে গেছে দেখে খাওয়ার ইচ্ছেও মরেছে। সে ধীর পায়ে বাড়িয়ে ফারিনের পাশে গিয়ে দাঁড়িয়ে মিনমিন স্বরে হাপিত্তিস করে উঠল, আহারে বেচারি বোন আমার, ভাইয়ার তখন কি ধমকটাই না খেলে।
এখন ফুপুর থেকে। ইস, দুঃখে নাক দিয়ে বন্যা স্রোত যাইতেছে আমার। রাগে ক্ষোধার দৃষ্টিতে তাকালো ফারিন। গলা খাদে এনে তাতে দাঁত পিষিয়ে বলল। সাপরান, আমায় চেতাবি না। কিছুক্ষণ যেতেই এবার শান্ত সুরে তন্ময় বলল। আমার একটা কাজ করে দিবি ফ্লোরিন? পারবো না। কাট কাট গলা ফারিনে। তন্ময় আড়ালে মুখ বাঁকালেও প্রকাশ্যে এনে আবদারের স্বরেই বলল। করে দিবি প্লিজ, 200 দিব। ফারিন বিরক্তি নিয়ে তাকালো। আমি তোর বড় না ছোট হারামি? বড়, তাও তো অনলি 2 মাসের। তাহলে সাবধানে কথা বল, কোনো কাম কাজ করে দেব না। ভ্রুকুচকে ভাবলো তন্ময়। হাসি মুখে বলে উঠল। ফরিন আপুই, একটা কাজ করে দেবে প্লিজ? ভাব নিয়ে তাকালো ফারিন। ভেবে দেখতে পারিস, এখন থেকে এইভাবে সম্মান দিয়ে না হয়তো ফারহান ভাইকে নালিশ জানাবো। এমনি কাল বিলের দ্বারে আচ্ছা ধোলাই দিয়েছে। গাল ফুলিয়ে তাকিয়ে রইল তন্ময়। এত সহজে ভোলা নয় সেই অপমান। ফোঁস করে দম ছেড়ে চলে গেল তন্ময়। ভাইয়ের এমন নাটকীয়তা দেখে মুখ চেপে হাসি আটকাতে চাইছে ফারিন। বিকেল পড়ে গেছে। অরুণ পিণ্ডটা দুর্বল হয়ে হেলে পড়েছে পশ্চিম দিগন্তের ওপর। বাড়িতে বেশ খানিক আগে ডেকোরেটরের লোক এসেছে। দক্ষিণে শান্ত বাতাবরণ স্থানে স্টেজ করা হবে। ইতিমধ্যে বিশাল দালান বাড়ির চারপাশে রঙিন ফেরি লাইটে সজ্জিত করা হচ্ছে। শাহানুর খাটে বসে বইয়ে বুঁদ হয়ে আছে। আশেপাশে তার খোঁজ নেই। নিলয় সেই যে কোলে করে রুমে দিয়ে গেছে, আর বের হওয়ার সুযোগ পায়নি। প্যারাসিটামল খাইয়ে কড়া গলায় আদেশ করে গেছে রুম থেকে যেন না বের হয়। পায়ে চাপ পড়বে এতে। অপরাজিত বইয়ের 2 পৃষ্ঠা পড়া ইতোমধ্যে শেষ। তবে মনোযোগ রাখতে পারল না। সদ্বিদ ফেরাতে হলো, কেননা রুমে তখন ফারিনের সাথে তৃষা উপস্থিত। ফারিনের হাতে অর্গানিক মেহেদির টিউব। বই বন্ধ করে সেই দ্বারা সোজা করে সৌষ্ঠবে হাসলো শাহানু। চোখে চশমা পরা তৃষা তাকে আগাগোড়া নিরীক্ষণে কণ্ঠ বাড়ালো। তুমি তাহলে ফারহানের বউ শাহানুর, তা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মুখে স্নিগ্ধ হাসি শাহানুরের। তৃষার চোখে জৌলুস ভাবটা প্রকট হলো না তেমন। অন্তঃকরণ থেকে ঈর্ষাটাও সরাতে পারছে না কিছুতেই। তবুও শিষ্টতার খাতিরে ম্লান হাসলো। এই তো ভালো। ফারিন বিরক্ত মনোভাব ভেতরে না রাখতে পেরে শাহানুরের জবাবের আগে হাসির প্রলেপ ঠেলে শোনালো। তিশা আপু, ছোট্ট হয়ে একটা প্রশ্ন করি প্লিজ, ডোন্ট মাইন্ড। তুমি তো অবশ্যই ভাইয়ার থেকে ছোট, তাহলে নাম ধরে ডাকবো যে? ভেতর ভেতর জাগ্রত হলো শাহানুরের চিত্ত। আসলেই তো নির্ণয়ের বয়সে ছোট হয়েও তাকে নাম ধরে ডাকলো যে। তৃষা ফারিনের দিকে তাকিয়ে স্বভাবসুলভ মুচকি হাসলো। তুমি এটা নতুন জানো ফারিন? ফারিন টেবিলের বইগুলো নাড়াচাড়া করছিল। পেছনে ঘুরে মুখের হাসিটা গাঢ় করলো। না, ছোট ছোট থেকে দেখে আসছি, কারণটা জানতে চাই। বিষয়টা কেমন দৃষ্টিকটু না? উত্তরের আশায় শাহানুর ও তৃষার দিকে তাকিয়ে। তৃষা তার দিকে তাকিয়ে দর্পে হাসলো। আস্ফালনেই বলল। আসলে ছোটবেলায় ইমরান, ফারহান, আমার, নিহাল এদের চলাফেরা ছিল একসাথেই। আমাদের গ্রামের বাড়ি তো পাশেই, জানো নিশ্চয়ই। সেই সুবাদে ঘন ঘন মামা বাড়ি আসা হতো। বয়সে ছোট হলেও ফারহানকে নাম ধরেই ডাকতাম। বড়রা অবশ্য এজন্য কম বকাঝকা করেনি। একটা সময় পরও ফারহানও তাদের সাথে তাল দিত। এখনও এটা নিয়ে ক্রিটিসিজম হয় নিশ্চিত, কিন্তু ওই যে মানুষ, অভ্যাসের দাস, তাই ডাকটা ছাড়তে পারি না। শাহানুরের কি হলো কে জানে। চট করে কেমন অস্বস্তি হচ্ছে, বিষয়টা তার ভালো লাগলো না। কিন্তু মুখের যথাসম্ভব শান্ত হাসি বজায় রাখছে সে। তৃষা বেশিক্ষণ বসলো না। হালকা পাতলা আলাপ করে যেমন মুখাবয়বে এসেছিল তেমন ভাবেই প্রস্থান করলো। হাত ছাড়লো ফারিন। অসহ্য লাগে তার এই মেয়েকে। কিন্তু এই মেয়ে আর ভাইয়ার বিষয়ে শাহানুরকে বলবে কিভাবে? ভাবলে যে আকণ্ঠ শুকিয়ে আসার উপক্রম। তবুও দমে গেলে হবে না, লক্ষ্য পূরণ তাকে করতেই হবে। সে হাতের টিউবটা শাহানুরের দিকে বাড়িয়ে দিয়ে অস্ফুট কণ্ঠে বলল। আমায় একটু মেহেদি পরিয়ে দিবে মিনি ভাবি?
শাহানুর একটু নড়েচড়ে বসলো। আমি তো তেমন সুন্দর করে দিতে পারি না। ফারিন উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়িয়ে বলল, যেমন পারো দিয়ে দাও। আর কাকেই বলবো, পার্লারে লোক আসবে কাল, কিন্তু অগ্রহায়ণ মেহেদি অনেক দেরি আগে দিয়ে রাখতে হয়। দরজা লাগিয়ে আবার এসে বসলো খাটের মাঝ বরাবর। শাহানুর স্মিত হেসে বলল, আচ্ছা বেশ, ফোন থেকে তুমি ডিজাইন চুজ করো। ফারিন অবলম্বে ফোন ঘেটে গুগল ফর্মে কিছু ডিজাইন দেখছিল। চোখ ফোনের স্ক্রিনে থাকলেও মনের মাঝে একটা ত্রাস হানা দিচ্ছে, কিভাবে যে ওই প্রসঙ্গটা টানবে। ভাবতে ভাবতে বলেই ফেলল, তিশা আপুর সাথে আগ বাড়িয়ে কথা বলবো না। এরপর ফোনটা শাহানুরের দিকে এগিয়ে দিয়ে বলল। তুমি তোমার পছন্দসই একটা দিয়ে দাও। শাহানুর ঘাটলো কিছুক্ষণ ফোনটা, হাতের টিউবটা নিয়ে গলা বাড়ায়। ওর সাথে কথা বলবে না কেন? মেয়েটা তো ভালোই। ও কচুর ভালো। ভাইয়াকে কেমন নাম ধরে ডাকে দেখো না। শাহানুর ঠোঁট এলিয়ে হাসলো। সেজন্য আমি কথা বলবো না? বললই তো অভ্যাস। চোখের মনি ঘুরিয়ে কথা খুঁজলো ফারিন। মোটেও অভ্যাস না, এর পেছনেও কারণ আছে। অতন্দ্র দৃষ্টি তুলে উৎসুক হয়ে তাকালো শাহানুর। কণ্ঠে এক ঝাঁক আকুতি। তাকালো শাহানুর, ঢোক গিলে শুধালো, কি কারণ? বলে বোকার মতো মনোযোগ দিল ফারিনের হাতের তালুতে। ফারিনের ঘাম ছুটে গেল। বাহিরে গলার দিকটা ভিজে উঠেছে ক্রমশ, আর ভেতরে শুকিয়ে কাঠ। সোজা হয়ে থাকা শির দ্বারা একটু কুঁজো করে সে। জিভ দিয়ে ঠোঁট দুটো সিক্ত করে বলতে শুরু করলো, সে অনেক কাহিনী। আমি বলেছি বলো না কাউকে। নাম ধরে কি এমনি এমনি ডাকে নাকি ভাইয়ার সাথে? ওর 2 বছরের রিলেশন ছিল, দুজন দুজনকে নাকি অনেক ভালোবাসতো, কিন্তু বড় আম্মা ওকে পছন্দ করতো না, তাই বিয়ে হয়নি। সাউন্ড বক্সে স্বল্প আওয়াজে গান বাজছে। বিয়ে বাড়ির তোড়জোড় ভালো করেই শুরু হয়ে গেছে। মাথার উপর 3 ডানার বৈদ্যুতিক পাখাটা ঘুরছে নিজস্ব ব্যস্ততায়। বাহির থেকে প্রাকৃতিক বাতাসও যথেষ্ট। তারপরেও মেঘে ঘেমে নিয়ে একাকার ফারিন। নরসার হয়ে বসে আছে শাহানুর, দৃষ্টি ফারিনের হাতুর তালুতে। হলেও মনে দুঃসহ বেদনার কাঠ। অতর্কিত গলা ধরে আসছে তার, বুকের ভেতরটা কাঁপছে, কাটা পাটাও টনটন করছে। দীর্ঘশ্বাসে বাতাসে প্রখরতা বুঝতে পারলো সে। বিমর্ষ জলে পূর্ণ দুর্বল চোখ দুটি উপরে না তোলায় ক্ষীণ গলায় তার প্রশ্ন, মা পছন্দ করলেন না কেন? মেয়ে তো যথেষ্ট স্মার্ট। উত্তরটা প্রস্তুতি ছিল ফারিনের। গলা খাকারি দিয়ে সে বলে, দেখছো না টিনা ভাবিকে? তিশা আপু যত শিক্ষিত হোক না কেন, বোনের মতো তো হবে না। বিয়ে হলেই 2 বোন মিলে সবাইকে নাকে দড়ি ঘুরাতো। কথা শেষ করে অসহায় দৃষ্টি আর ভোতা মুখে শাহানুরের হাব ভাব পরখ করতে চাইল ফারিন, পরন্ত বুঝে উঠতে পারল না প্রতিক্রিয়া। শাহানুর ঠোক গিলে উষ্ণ নিঃশ্বাসে ঠোঁট কাঁপিয়ে এবার হৃদয় কাঁদানো প্রশ্নটা করেই বসে। তোমার ভাইয়া কি এই জন্যই বিয়ে করতে চায়নি? অদৃশ্য ত্রাসে মূর্ছা গেল ফারিন। মন কামড়ে ধরে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, কিছুটা বলতে পারবো না সেই জন্য। মেরুদণ্ড বাঁকিয়ে নিল শাহানুর। রুদ্ধশ্বাস নামক বিষ বাষ্পটা শ্বাসনালী ছিঁড়ে ফেলছে তার। বুকের ভেতর থাকা অকৃতজ্ঞ হৃৎপিণ্ডটা বেগতিক হারে ছুটছে, কাছে বেপরোয়া হচ্ছে, তাও আবার অন্য কারোর জন্য। এসবে অজ্ঞ ফারিন বসে থেকে ভেতর ভেতর শুধু অনুশোচনায় মনে মনে মাথা চাপড়াচ্ছে। সে কি আর বুঝবে স্ত্রীর মনে শুরু হওয়া প্রাণঘাতী ঝড়ের বিষয়? হাওয়া চঞ্চল, চারিপাশে উৎসবের মিছিল, ঝাড়বাতির সারি সারি আলোর ঝলকে পুরো আবাসের পরিবেশ রমরমা। আজকের সন্ধ্যা অন্যদিনের মতো আধারে ম্লান নয়, হৈ হৈ রব। অশান্ত পরিবেশ, শান্ত শুধু বিশাল আলোয়ের মাঝে থাকা এক কোণার রুমটা। খাটের কিনারায় বসা রমণীর কাটা পাটার সাথে আঁচলটাও ঝুলে আছে। দৃষ্টি জানালার পর্দা ছাড়িয়ে তিমিরে ঘেরা আকাশে। এদিকটায় চাঁদ নেই, হয়তো ওপাশে হেলে গেছে।
চোখের পাতা কাঁপছে দীর্ঘক্ষণের, আটকে থাকা জলের প্রবাহ ছুটে গিয়ে একপাশে গড়িয়ে পড়ছে অবিরাম। অশ্রুধারার সূক্ষ্ম দাগ গালে। শাহানুরের যন্ত্রণা হচ্ছে কান্না পাচ্ছে। শৈশবের পর চিৎকার করে কাঁদা হয়নি বহুদিন। মন আজ সে বায়না ধরলো কেন? কারোর জীবনে সে তৃতীয় ব্যক্তি বলে, নাকি প্রথম ব্যক্তি হতে পারেনি বলে? বেশি জরুরি কোনটা? প্রথম মানুষকে ভোলা কি এত সহজ? যদি উত্তর হয় না, তাহলে তার প্রতি এতদিনের আচরণ। বুকের মাঝে ঠাঁই দেওয়া গাঙের ধারে কাটানো মুহূর্ত, সেই শাড়ি ঝুমকা, সেখানে সব ছিল, দেখানো সব ছিল, হতেও পারে। আদতে পাষাণ পুরুষের ওপর, বুকের ওপর তার জায়গা হয়েছিল। ভেতরের মাংসপিণ্ডে শাহানুরের অস্তিত্ব নেই, সেখানে তার প্রতি একরাশ বিদ্বেষ। হুট করে জীবনের আধিপত্য স্থান করার জন্যই যে অসন্তোষ, যা আজও পোষা হয়। আর সেই সূত্র ধরে বাকি সবকিছু মিথ্যা সারি। সেটাও হয়তো সেদিনের ধমকে বলা সন্দেহী কথার সান্ত্বনা। ফর্মালিটি যাকে বলে, সেই ফর্মালিটি নিয়েও লোকটার এত টানা হেঁচড়ার মানেটাই বোধে আসলো না মেয়েটার। শাহানুরের মনে হলো রুমটার বাতাস বিষবাষ্প ছড়াচ্ছে। এখানে তার জন্য অক্সিজেন কম, কেননা সমীকরণের মারপ্যাচ এই ঘর থেকে শুরু হয়েছিল। কারণটা জানা হলেও সমাধান হলো না। সূত্র জানা নেই যে। নীরব রুমে বসে থাকতে পারল না শাহানুর। ঘরের প্রতিটি আসবাব তার জীবনের একাকিত্ব স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। পায়ের পাতায় ভর দিয়ে রুম থেকে বের হয়ে এলো সে। বসার ঘর ডিঙিয়ে প্যান্ডেলের দিকে গেল। সম্পদ, তন্ময়, নিহাল, ফারিন বসাতে সেথায়। ফারিন তাকে দেখে মাথা নুয়ে দৃষ্টি লাগলো বাঁ হাতের মেহেদির নকশায়। ডান হাতে বেশ বড়সড় পেয়ারাটা। ফেলে দিতে ইচ্ছে হচ্ছে এটা। দুর্বলতার আড়ালে ঠেলে শান্ত মুখে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসলো শাহানুর। মোমেনা বেগম লাঠি ভর দিয়ে এদিকেই আসেন। তন্ময় উঠে ওনার কাছে গিয়ে দাঁড়ায়। বৃথার হাত টানতে টানতে বক্সের সাথে সাথে ঠোঁট মিলিয়ে কোমর দুলিয়ে গাইল। বুকের মাঝে আগুন জ্বলে, নিভে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালা রে, ওই বুড়ি কবে 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 আইবে পালা রে। মোমেনা বিরক্তিতে কোচকানো মুখ আরো কোচকালেন। হাত ছাড়িয়ে এক দফা অশ্রাব্য কিছু গালে দিতে ভুলেন না। লুৎফুন নাহারকে ডাকতে ডাকতে ছেলের অসভ্যতার নালিশে পা বাড়ালেন। সেই সময় তন্ময়ের সামনে এসে দাঁড়ালো নির্ণয়। পরনে নীল পাঞ্জাবিটা ঘেমে একাকার। সে ভ্রু গুটিয়ে বলে, কার জন্য বুকে আগুন জ্বলে শুনি? কাচুমাচু মুখ তন্ময়ের। মোটা গলায় এক প্রকার ধমক দিয়ে উঠল নির্ণয়। ইতরামো হচ্ছে? ভদ্র মানুষ এভাবে গান বাজায়? আবার কোমর দুলিয়ে নাচিসও? গান থেমে গেছে। নির্ণয়ের গলা শুনেই নিহাল সাউন্ড বক্সটা বন্ধ করে দিয়েছে। তন্ময়ের পুরো মুখ জুড়ে আমাবস্যা। ভয় আর ক্রোধ নিয়ে আর দৃষ্টিতে তাকালো ফারিনের দিকে। হাতের পেয়ারা শক্ত করে চেপে মেয়েটা বড্ড কষ্টে মুখ চেপে আছে, যেন দাঁত দেখা গেলেই বিপত্তি বাঁধবে। ফোঁস করে দম ছেড়ে প্যান্ডেলে গিয়ে স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ার টেনে শাহানুরের গা ঘেঁষে বসল নির্ণয়। সেকেন্ড গড়ালো কিনা সন্দেহ। সহসা উঠে গেল শাহানুর। কলার ঝাঁকাচ্ছিল নির্ণয়। কপাল কুঁচকে এক প্রস্থ তাকিয়ে স্ত্রীর প্রস্থান দেখল সে। পরপর তাকালো চলে যাওয়ার ডান পায়ের ব্যান্ডেজটার দিকে। এই অবস্থায় এত হাঁটাহাঁটি করছে কেন? আর সে এপাশে বসতেই উঠে পড়ল যে? বিষয়টায় হতবাক হয়ে তাকিয়ে রইল নির্ণয়। বেরাগে মন নিয়ে শাহানুর এলো লুৎফুন নাহারের ঘরে। শাড়ির ভাঁজ করছেন তিনি। শাহানুরকে দেখতে পেয়ে মুচকি হাসলেন। বসো নূর। এক পাশে বসলো শাহানুর। মুখের মলিনতা ঢাকতে প্রশ্ন ছুড়ে দিল, আমি আপনাকে সাহায্য করি? দুপাশে মাথা দুলিয়ে অসম্মতি জানালেন তিনি। শাহানুরের দিকে এক পলক তাকে নিচ থেকে শুধালেন, পায়ের অবস্থা কেমন? ব্যথা কমলো? ও তেমন না, একটু একটু। গান বাজনা বন্ধ হইল যে? এক হিসেবে অবশ্য ভালো হইছে।
ক্ষণিক সময় চুপ নিশ্চুপ থেকে জবাব দিলেন শাহানুর। আপনার ছেলে আসায় বন্ধ হয়েছে। শরীর ঝাঁকিয়ে ফিটেল হাসলেন লুৎফুন্নাহার। ফারহানটা অমনি সব কটা ওরে বেশ ডরায়। চোখে স্ফূর্তি রেখেই স্পষ্ট দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমিও ওরে ডরাসরায়া থাকো নাকি? হালকা ঠোঁটে লিয়ে হাসলো শাহানুর। শব্দ করে খাটে বসলেন লুৎফুন্নাহার। তুমি ডরাইও না, উল্টা তুমি ওরে ডরে রাখবা। ফারহানের বাপের সে কি মেজাজ ছিল এককালে, দেখো না এখন আমারই ভয় পায়। আলগোছে হাসলো শাহানুর। লুৎফুন্নাহার এবার কপাল জড়িয়ে শুধালেন, তোমাদের মাঝে সব ঠিক আছে তো নূর? বাসায় গিয়া যা অবস্থা দেখলাম সেই নিয়ে আমি খুবই রেগে আছি তোমাদের উপর। যা ঘটনা আমায় নির্দ্বিধায় বলবা সব। ছেলেটা আমার গম্ভীর কিন্তু মনটা ওর ভালো। হাতের মুঠোয় শাড়ির আঁচল দলা পেকে দিল শাহানুর। ঘন্টা দুয়েক আগেও জিজ্ঞেস করলে হয়তো সে বলতো সব হওয়ার পথে, ঠিক হওয়ার পথে। হুট করে কি যে হয়ে গেল, মনে হচ্ছে সেই ঠিক হওয়ার পথে কেউ কাটা বিছিয়ে দিয়েছে। লুৎফুন্নাহার আর একটু ঘেঁষে বসলেন তার দিকে। আমার কিন্তু কোনো মেয়ে নাই মা, তুমি আমার মেয়ে। ছিল একটা, আল্লাহ নিয়ে নিছে। ওনার মুখের দিকে তাকালো শাহানুর, চোখে মুখে আগ্রহ। লুৎফুন্নাহার শীর্ণ কণ্ঠে বললেন, তুমি বোধহয় জানো না, ফারহান হওয়ার আগে আমার একটা মাইয়া হয়েছিল। কি সুন্দর দেখতে যে ছিল, মাশাআল্লাহ। কি এক জ্বর যে আসলো, আমার বুকে ধন নিয়ে গেল। গলা ধরে এলো লুৎফুন্নাহারের, চোখের কোটরও ভরে এলো। ওনার কাপা হাতটা ধরলো শাহানুর। কাঁদবেন না মা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। জান্নাতবাসী করুক আল্লাহ।